হ্যালো ভিউয়ার্স, অনলাইন ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিশনের একটা নতুন ভিডিওতে আমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনি যদি একজন বেসরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। একজন বেসরকারি চাকরিজীবী কিভাবে অনলাইনে তার ট্যাক্স রিটার্নটা সাবমিশন করবে সেটা নিয়ে বিস্তারিত A to Z আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব। যেহেতু আপনি চাকরি করেন তাহলে আপনার চাকরি থেকে যে আয়টা হয়েছে সেটা আসলে অনলাইন ইনকাম ট্যাক্স রিটার্নে কিভাবে দেখাবেন? বা আপনার যদি অন্যান্য কোনো ইনকাম থাকে সেটা আসলে আপনি কিভাবে রিটার্নে নিয়ে আসবেন? বা আপনার লাইফস্টাইল এক্সপেন্সেসটা কিভাবে দেখানো লাগবে? বা আপনার যে রিবেট থাকবে অর্থাৎ কর রেয়াত থাকবে সেটা কিভাবে দেখাবেন? এবং আপনার সম্পদগুলো কিভাবে আপনি আপনার ট্যাক্স রিটার্নে নিয়ে আসবেন সেটা আমাদের আলোচনা থাকবে। আর আপনি বেতন পাওয়ার সময় যে ট্যাক্সটা আপনার থেকে কেটে রাখা হইছে, সেই ট্যাক্সটা তো আপনাকে ক্লেইম করা লাগবে, রাইট? সেই ট্যাক্সটা আপনি কিভাবে ক্লেইম করবেন বা ব্যাংক আপনার থেকে যে ট্যাক্সটা কেটে রাখছে সেটা কিভাবে ক্লেইম করবেন সেটাও আমাদের আলোচনা থাকবে। আর আপনার যদি ট্যাক্স পে করা লাগে তাহলে ই-রিটার্ন পোর্টাল থেকে কিভাবে আপনি ডাইরেক্টলি ট্যাক্স পে করবেন সেটাও দেখানোর চেষ্টা করব। আর ফাইনালি কিভাবে ট্যাক্স রিটার্নটা সাবমিশন করবেন এবং সাবমিশন করার পরে আপনি কি সার্টিফিকেট ডাউনলোড করে আপনাকে রাখতে হবে সেটা নিয়েও বিস্তারিত আমাদের আলোচনা থাকবে। আমরা আমাদের এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম কিভাবে একজন সরকারি চাকরিজীবী তার ট্যাক্স রিটার্নটা প্রিপারেশন করবে বা একজন পেনশনভোগী যিনি আছেন মানে যিনি রিটায়ারমেন্টে আছেন উনি কিভাবে তার ট্যাক্স রিটার্নটা প্রিপারেশন করবে সেটা নিয়ে আলোচনা করেছিলাম। তো আপনি যদি আগের ভিডিওগুলো দেখে না থাকেন এখান থেকে দেখে নিতে পারেন। তো আজকে আমরা যে ব্যক্তির ট্যাক্স রিটার্নটা আলোচনা করব তার ডেফিনিটলি স্যালারি ইনকাম থাকবে অর্থাৎ ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট থাকবে। তার ব্যাংক ইন্টারেস্ট থাকবে যেহেতু তার একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে। এছাড়া তার একটা ডিপিএস ইনকাম আছে। আর এই ডিপিএসটা হচ্ছে তার এনক্যাশমেন্ট হয়ে গেছে অর্থাৎ বছর শেষে এটার ব্যালেন্স নাই। আমি দেখেছি আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে যে আসলে কিভাবে এফডিআর এনক্যাশমেন্ট বা ডিপিএস এনক্যাশমেন্ট গুলা দেখানো যায় ট্যাক্স রিটার্নে সেটা নিয়ে আলোচনা করার। তো আমাদের আজকের ভিডিওতে এটা নিয়ে আলোচনা থাকবে যে কিভাবে এনক্যাশমেন্ট হলে আপনি ট্যাক্স রিটার্নে দেখাবেন। আর তার একটা সঞ্চয়পত্রের ইনকাম আছে এবং ফাইনালি তার একটা ডিভিডেন্ড ইনকাম আছে কারণ তার শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট আছে। এই হচ্ছে তার ইনকামের ডিটেইলস। তো আমরা এই সবগুলাই এন্ট্রি দিব। চলেন শুরু করি। মেইন ভিডিওতে যাওয়ার আগে যেটা বলব, আপনি যদি অনলাইনে কিভাবে ই-রিটার্ন সাবমিশন করবেন এটা নিয়ে জানতে চান, তাহলে আমার চ্যানেলে অনেকগুলা ভিডিও দেয়া আছে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ বা টপিকস ওয়াইজ। যেমন আপনার রেন্টাল ইনকাম যদি থাকে কিভাবে আপনি ট্যাক্স রিটার্ন সাবমিশন করবেন, আপনার বিজনেস ইনকাম থাকলে কিভাবে সাবমিশন করবেন বা এই ধরনের ডাটাগুলো ইনপুট করবেন, বা আপনার ক্যাপিটাল গেইন এর ডাটাটা আপনি কিভাবে ইনপুট করবেন, এরকম ডিটেইলস আমরা আলোচনা করেছি। তো আপনার যদি ই-রিটার্ন রিলেটেড শিখার আগ্রহ থাকে সেক্ষেত্রে আপনি আমার চ্যানেল ঘুরে ভিডিওগুলো দেখতে পারেন। 2025-26 সালের জন্য যে কয়টা ভিডিও আছে তার প্লেলিস্ট আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আর আপনার যদি ইনকাম ট্যাক্স অ্যাক্ট, ভ্যাট অ্যাক্ট বা কাস্টমস অ্যাক্ট সম্পর্কে জানার প্রয়োজন হয় বা যেকোনো কাজে যদি আপনার প্রয়োজন হয় অফিসের কাজে, তাহলে আপনি আমার এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন যেখানে আইন বা ল রেফারেন্স গুলা দেয়া আছে। ওয়েবসাইট ভিজিট করতে আপনি গুগলে গিয়ে সিম্পলি সিএডিপন লিখে সার্চ করলে পেয়ে যাবেন। আর আদারওয়াইজ আপনি ডাইরেক্ট www.cedipon.com এই ইউআরএলটাও টাইপ করতে পারেন। সো ই-রিটার্ন সাবমিশন করার জন্য আপনি গুগলে এসে ই-রিটার্ন লিখে সার্চ করতে পারেন। সেক্ষেত্রে ১ম যে পোর্টালটা আসবে এখানে এসে আপনি ক্লিক করবেন। দেন ই-রিটার্ন এখানে ক্লিক করবেন। আপনার যদি রেজিস্ট্রেশন থাকে আমি অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করবেন। আর রেজিস্ট্রেশন করা না থাকলে আপনি রেজিস্ট্রেশন করে নিতে পারেন। আমাদের যেহেতু রেজিস্ট্রেশন করা আছে আমি অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করলাম। তো এখানে আসার পরে ৩ নাম্বার পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে আমাদেরকে সাইন ইন করা লাগবে। তো আপনি সাইন ইন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। বাই ডিফল্ট এখানে অ্যাসেসমেন্ট ইয়ার ২০২৫-২৬ থাকবে। অর্থাৎ আপনি অ্যাসেসমেন্ট ইয়ার ২০২৫-২৬ এর জন্যই ট্যাক্স রিটার্নটা সাবমিশন করতেছেন। তো আমরা রেগুলার ই-রিটার্ন ক্লিক করব। রেগুলার ই-রিটার্ন ক্লিক করার পরে এরকম একটা পেজ আসবে। এখান থেকে অ্যাসেসমেন্ট ইনফরমেশন, এখানে আমরা কোনো কিছু চেঞ্জ করব না। এখানে ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম যদি আপনার থাকে ইয়েস এ টিক চিহ্ন দিবেন, আদারওয়াইজ নোই থাকবে। এরপর হচ্ছে হেডস অফ ইনকাম, খুবই ইম্পর্টেন্ট যে আপনার কি টাইপের ইনকাম আছে। তো যেহেতু আমরা একজন প্রাইভেট সার্ভিস হোল্ডারের ট্যাক্স রিটার্নটা প্রিপারেশন করতেছি, তার অবশ্যই ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট থাকবে, বেতন খাতে আয় থাকবে। এর পাশাপাশি আমরা যেটা ভিডিও শুরুতে বলেছিলাম যে তার বিভিন্ন টাইপের ইনকাম আছে, অর্থাৎ ব্যাংক ইন্টারেস্ট, ডিপিএস ইন্টারেস্ট, ডিভিডেন্ড ইনকাম আছে। এগুলো ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটের মধ্যে পড়ে। এজন্য আমরা ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট সিলেক্ট করেছি। তো এখানে আর কোনো কিছু আমাদের জন্য অ্যাপ্লিকেবল না। আমরা কন্টিনিউ দিয়ে নেক্সট পেজে চলে আসলাম। নেক্সট পেজে দেখেন এখানে এরিয়া সিলেক্ট করতে হবে যে এরিয়ার জন্য ট্যাক্স রিটার্নটা সাবমিশন করবে। আমাদের ক্ষেত্রে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন। আর আমরা ট্যাক্স রিবেট ক্লেম করব। ট্যাক্স রিবেট মানে হচ্ছে কর ছাড়। আপনি অ্যালাউড কিছু খাত আছে যে খাতগুলোতে ইনভেস্টমেন্ট করলে ট্যাক্স রিবেট পাবেন। তো আমাদের এই লোকের ক্ষেত্রে ট্যাক্স রিবেট উনি ক্লেম করবেন। এজন্য আমরা ইএসএ টিক চিহ্ন দিলাম। IT10B রিকোয়ারমেন্টস। IT10B মানে হচ্ছে অ্যাসেট এবং লায়াবিলিটি স্টেটমেন্ট অর্থাৎ সম্পদ ও দায় বিবরণী। এখানে আমাদেরকে কয়েকটা কোশ্চেনের আনসার দেয়া লাগবে যে আপনার গ্রস ওয়েলথ ৫০ লক্ষ টাকার উপরে কিনা। গ্রস ওয়েলথ মানে হচ্ছে মোট সম্পত্তি এবং এটা কোন ডেটের ৩০ জুন ২০২৫ অর্থাৎ ৩০ জুন ২০২৫ কারো মোট সম্পত্তি ৫০ লক্ষ টাকার উপরে হলে আমাদেরকে ইএসএ টিক চিহ্ন দিতে হবে। তার মোটরস কার আছে কিনা, এটা অন্য অফশোর প্রপার্টি আছে কিনা, এটা অন্য শেয়ার হোল্ডার ডিরেক্টরও না এবং তার হাউস প্রপার্টিতে ইনভেস্টমেন্টও নাই। সো দেখেন এখানে যেহেতু আমরা সবগুলো নো দিয়েছি, এখানে এডিশনাল একটা রিকোয়ারমেন্ট আসছে সেটা হচ্ছে IT10B ম্যান্ডেটরি না, স্টিল আমরা সাবমিশন করতে চাচ্ছি কিনা। তো আমরা ইএসএ টিক চিহ্ন দিব কারণ আমরা সাবমিশন করতে চাচ্ছি। আমরা সেভ এন্ড কন্টিনিউ দিয়ে নেক্সট চলে আসলাম।
তো নেক্সটে আসার পরে দেখেন এখানে অনেকগুলো ট্যাব ভিজিবল হয়েছে যেটা এতক্ষণ ছিল না। তো এতক্ষণ আমরা অ্যাসেসমেন্ট ট্যাবে ছিলাম। দেন এটা হচ্ছে ইনকাম ট্যাব। দেন রিবেট, এক্সপেন্ডিচার, অ্যাসেট, লায়াবিলিটিস বিভিন্ন ট্যাব আছে। সবগুলো ট্যাব নিয়ে আমরা কথা বলব। আমরা এখন ইনকাম ট্যাবে আছি। ইনকামের এখানে ২ টা সাব ট্যাব আসছে। একটা হচ্ছে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট আর একটা হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট। কেন ২ টা ট্যাব? কারণ আমরা এই যে অ্যাসেসমেন্টের এখানে ২ টা হেড সিলেক্ট করেছি। আমরা যদি ৩ টা সিলেক্ট করতাম ৩ টা আসতো। মানে আমরা যতগুলো সিলেক্ট করব ওই সিলেকশন বেসিসে এখানে সাব ট্যাবটা ভিজিবল হবে। তো ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট মানে বেতন খাতে আয়। আমরা বেতন খাতে আয় ডিটেইলস ইনপুট করব। তো বেতন খাতে আয় ডিটেইলস ইনপুট করার জন্য আপনার কাছে থাকতে হবে সেটা হচ্ছে আপনার সেলারি সার্টিফিকেট। আমরা যেখানেই চাকরি করি না কেন আমাদেরকে একটা সেলারি সার্টিফিকেট দেয়া হয়। তো আমাদের কাছে যে সেলারি সার্টিফিকেটটা হচ্ছে এটা হচ্ছে মিস্টার জসিম মাহমুদ। তার সেলারি সার্টিফিকেট। উনি সেলস অ্যান্ড মার্কেটিং এর ম্যানেজার হিসেবে কর্মরত আছেন একটা প্রতিষ্ঠানে। সো আমরা যদি সেলারি কম্পোনেন্ট গুলো দেখি বেসিক সেলারি আছে, হাউস রেন্ট অ্যালাউন্স আছে, মেডিকেল অ্যালাউন্স, কনভেন্স অ্যালাউন্স আছে, ফেস্টিভ্যাল বোনাস আছে, এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স আছে এবং এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। এই সবগুলো মিলে ৮,৬১,৮৩৩ টাকার মতো উনার টোটাল ইনকাম আছে এবং উনার থেকে ৳৫,০০০ ট্যাক্স ডিডাকশন হয়েছে ১২ টা চালানের মাধ্যমে। এই ১২ টা চালানের পার্টিকুলারস এখানে দেয়া আছে। এর পাশাপাশি আছে ৳৪১,০০০ তার থেকে কন্ট্রিবিউশন হিসেবে ডিডাকশন মানে করে রাখা হয়েছিল এবং উনি ১০% ইন্টারেস্ট হিসেবে প্রায় ৳৪৫,৩২৬ টাকার মতো পেয়েছে। আর উনার প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স হচ্ছে ৩০ জুন ২০২৫ এ ৳৩,৬৫,৩২২ টাকা। এগুলো আসলে সেলারি রিলেটেড ইনফরমেশন। আমরা এগুলা ইনপুট করব। সো এখানে এমপ্লয়মেন্ট টাইপ থেকে আমাদেরকে সিলেক্ট করতে হবে প্রাইভেট আদার দেন গভর্নমেন্ট পে স্কেল। এটা দেওয়ার পরে দেখেন অনেকগুলো এডিশনাল ফিল্ড আসছে। সো দেখেন সেলারি সার্টিফিকেটটা দেখে আমরা এখানে ডাটাগুলো ইনপুট করেছি। নেম অফ দ্য এমপ্লয়ার মাহমুদ ফ্যাশন লিমিটেড, তার ডেজিগনেশন হচ্ছে ম্যানেজার সেলস এন্ড মার্কেটিং যেটা সেলারি সার্টিফিকেটে ছিল। এরপরে সেলারি সার্টিফিকেট অনুসারে তার যে পার্টিকুলারস যেগুলো ছিল বেসিক সেলারি, হাউস রেন্ট অ্যালাউন্স, মেডিকেল এগুলো আমরা ইনপুট করেছি। মানে বেসিক, হাউস রেন্ট, মেডিকেল, ফেস্টিভ্যাল পর্যন্ত ৬৮,৯৩৩ পর্যন্ত আমাদের ইনপুট করা হয়ে গেছে। অর্থাৎ এখানে ৫ টা ফিল্ড অটোমেটিক্যালি দেয়া আছে যে ৫ টা ফিল্ড এখানে দেয়া আছে। সো ফেস্টিভ্যাল বোনাসের পরের ক্যাটেগরিটা হচ্ছে এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স। সো এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স হচ্ছে ৳১০,০০০। তাহলে এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স দেখেন আমার এখানে রেডিলি এভেইলেবল নাই। তাহলে আমাকে কি করতে হবে? এই যে এড মোর এখান থেকে আমাকে সিলেক্ট করা লাগবে। এড মোরে এসে আমি ইএন লিখে সার্চ করলাম। দেখেন এই যে এন্টারটেইনমেন্ট চলে আসছে। তাহলে এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স আমি ৳১০,০০০ দিয়ে দিলাম। আমার এন্ট্রি করা হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে আপনার লার্নিং পয়েন্ট। আপনাকে এড মোরে গিয়ে খুঁজতে হবে। এরপরটা দেখেন এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। একই রকমভাবে আমরাও রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড দিয়ে এই যে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু আরপিএফ লিখে সার্চ দিয়েছি চলে আসছে। কত টাকা? এটা ৳৪১,০০০। আমি এই ৳৪১,০০০ দিয়ে দিলাম। দেখেন সেলারি সার্টিফিকেট অনুসারে আমাদের সেলারি ডাটা ইনপুট করা হয়ে গেছে। এখন আমি সেভ ড্রাফট দেব। সেভ ড্রাফট দেওয়ার সাথে, সাথে আমাদের এটা সেভ হয়ে গেছে। এখন এমপ্লয়মেন্ট সামারিতে এসে আমরা দেখতে পারবো আসলে আমরা যে ডেটাটা ইনপুট করেছি সেটা ঠিকভাবে আসছে কিনা। তো আমাদের ক্ষেত্রে সব ঠিক মতোই আছে। আমরা যদি টোটালটা দেখি ৮,৬১,৮৩৩ এটাও মিলে গেছে। তাহলে আমাদের ডাটাটা ঠিকভাবে ইনপুট করা হয়েছে এবং আমরা যদি দেখি আপনারা অনেকেই জানেন সেলারির ক্ষেত্রে 1/3 অথবা ৫,০০,০০০ হুইচএভার ইজ লোয়ার এক্সাম্পশন পাওয়া যায়। মানে প্রাইভেট সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে এটা এক্সাম্পশনটা সিস্টেম অটোমেটিক্যালি ডিটারমাইন করে ফেলছে। সো সেলারি সার্টিফিকেট থেকে দেখেন আরেকটা জিনিস আমাদেরকে এন্ট্রি করতে হবে সেটা হচ্ছে ইন্টারেস্ট অন রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। আমরা দেখেছি এখানে একটা নোট দেয়া আছে যে সে ৳৪৫,৩২৬ পেয়েছে। মানে রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডের ইন্টারেস্ট। এটাও আমাদেরকে এন্ট্রি করা লাগবে। তো এটা এন্ট্রি করার জন্য আমি আবার এই যে এখানে আসলাম। এখানে আসার পরে দেখেন এই যে এড মোরে গিয়ে আমি আইএনটি লিখে সার্চ দিলাম। এই যে দেখেন ইন্টারেস্ট অ্যাকিউড অন রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। ঠিক আছে? সো এটা চলে আসছে। এর হচ্ছে ৳৪৫,৩২৬ ৳৪৫,৩২৬ আমি এন্ট্রি দিলাম। এন্ট্রি হয়ে গেছে। আমি সেভ ড্রাফট দিলাম। এবং আমি যদি এমপ্লয়মেন্ট সামারিতে আসি দেখেন এই যে ইন্টারেস্ট অ্যাকিউড অন রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড এটা আসলে পুরাটাই ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম। এটা 1/3 পর্যন্ত এক্সেম্পশন পাওয়া যায় ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুসারে। সো এটা অ্যাকর্ডিংলি কনসিডার করা হয়েছে। সো আমাদের স্যালারি রিলেটেড ডেটা ইনপুট করা হয়ে গেছে। এখন আমরা ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটে আসলাম। ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটের মধ্যে কি থাকে? ব্যাংক ইন্টারেস্ট, ডিপিএস ইন্টারেস্ট, এফডিআর ইন্টারেস্ট, ডিভিডেন্ড বা সঞ্চয়পত্রের ইনকাম এগুলো থাকে। তো আমাদের এই লোকের ক্ষেত্রে যেটা হচ্ছে তার কিন্তু ব্যাংক ইন্টারেস্ট ছিল। ব্যাংক ইন্টারেস্ট বলতে তার স্যালারি অ্যাকাউন্ট ছিল হচ্ছে আপনার সিটি ব্যাংকে। আমরা যদি সিটি ব্যাংকেরটা দেখি সিটি ব্যাংকের তার ২ বার সে ইন্টারেস্ট পেয়েছে। ইন্টারেস্ট হচ্ছে আপনারা জানেন একবার ডিসেম্বরে পাওয়া যায়, আরেকবার হচ্ছে জুনে পাওয়া যায়। তো আমরা যদি ডিসেম্বরে দেখাই এই যে দেখেন ৳১৫৬১ মতো সে একটা ইন্টারেস্ট পেয়েছে এবং তার থেকে ট্যাক্স কাটা হইছে প্রায় ৳১৫৬ মতো এবং ৳১৫০ তার এক্সারসাইজ ডিউটি ছিল। এবং আপনারা যদি জুনে দেখেন ৳২,০৭৫ মতো তার একটা ইন্টারেস্ট সে পেয়েছে এবং তার থেকে ট্যাক্স ডিডাকশন হইছে প্রায় ৳২৬০ মতো এবং তার ইয়ার এন্ড ব্যালেন্স হচ্ছে ৳৩,৩৫,৪৭০ মতো। সো আমরা কি করেছি এই ডাটাগুলোকে একটা এক্সেল আনার চেষ্টা করেছি। মানে সে কত টাকা ইন্টারেস্ট পেয়েছে, কত টাকা চার্জেস ছিল এবং তার কত টাকা ট্যাক্স ডিডাকশন হয়েছে এবং তার ইয়ার এন্ড ব্যালেন্স কত। এগুলো আমরা এক্সেল এনেছি ইনপুটটা করার জন্য। সো ব্যাংক ইন্টারেস্ট বা ব্যাংকের প্রফিটটা ইনক্লুড করার জন্য আমরা এখানে আসবো। এখানে এসে সিলেক্ট করব ইন্টারেস্ট অবলিক প্রফিট যেটা সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এরকম একটা ফিল্ড আমাদের সামনে ওপেন হইছে। তো প্রথমে দেখেন আমাদেরকে ব্যাংকের নাম সিলেক্ট করতে হবে। দেন অ্যাকাউন্ট টাইপ হচ্ছে এটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট। দেন হচ্ছে ব্রাঞ্চের নাম। ব্রাঞ্চের নাম হচ্ছে তার বাড্ডা ব্রাঞ্চ।
আমরা দিয়ে দিলাম। তার অ্যাকাউন্ট নাম্বারটা আমরা দিয়ে দিলাম। দেন উনি গ্রস ইন্টারেস্ট যত টাকা পেয়েছে, গ্রস ইন্টারেস্টটা ইনপুট করলাম অ্যান্ড দেন হচ্ছে চার্জেস ছিল ৳৮৯৭ চার্জেস নিয়ে একটা কথা বলি, আপনাদের অনেকেরই কোয়েশ্চেন থাকে যে চার্জেসের মধ্যে কি আসবে? দেখেন চার্জেস বলতে যে অ্যাকাউন্ট মেইনটেন্যান্স ফি বা এসএমএস অ্যালার্ট ফি বা অন্যান্য যত ধরনের চার্জেস আছে, চেকবুক প্রসেসিং ফি যত ধরনের চার্জেস আছে আপনি এখানে এড করতে পারেন। দেন হচ্ছে টিডিএস ৳৩৬৫ মতো ৳৩৬৪ মতো ছিল টিডিএস এবং ইয়ার এন্ড ব্যালেন্সটা আমরা এন্ট্রি করলাম। তাহলে দেখেন আমাদের সেভিংসের ডিটেইলসটা এন্ট্রি করা হয়ে গেছে। এখন আমরা অ্যাড এ যাব কেন? তার আরেকটা অ্যাকাউন্ট আছে। এটাও সিটি ব্যাংকের। এটা হচ্ছে তার একটা ডিপিএস। আমি এখান থেকে এই যে ডিপিএসটা সিলেক্ট করলাম। দেখেন আগেরবার আমরা সেভিংস সিলেক্ট করেছি, এখানে ডিপিএস সিলেক্ট করেছি। দেন এখানে যদি আমরা দেখাই এটা এই যে এটাও সেম বাড্ডা ব্রাঞ্চে আছে এবং এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা আমরা দিলাম। দেন গ্রস ইন্টারেস্ট উনি পেয়েছে ৳২৯,৩৪০ মতো এবং উনার ৳৫০০ হচ্ছে রিলেটেড ফিস বা চার্জেস, এগুলো আমরা ব্যাংক স্টেটমেন্ট থেকেই ইনপুট করতেছি, হ্যাঁ? এবং এই টিডিএস হচ্ছে ৳২৯৩৪। এরপরে দেখেন এখানে ইয়ার এন্ড ব্যালেন্সটা নাই। কারণ এই ডিপিএসটা তার এনক্যাশ হয়ে গেছে। এজন্য আমরা এটা শূন্য দিলাম। দেখেন আপনাদের অনেকেরই কোয়েশ্চেন থাকে যে ডিপিএস যদি এনক্যাশমেন্ট হয় সেটা কিভাবে দেখাবো? সেটা ইনকামে আসবে কিনা? ডেফিনিটলি তার এবছর ইনকাম হয়েছে। আমি যদি তার ডিপিএস এর স্টেটমেন্টটা দেখাই, দেখেন এটা হচ্ছে তার ডিপিএস এর স্টেটমেন্ট। সে প্রতি মানে ৳৫,০০০ করে সে ইনস্টলমেন্ট দিয়েছে। একদম জুন মাসে গিয়ে কি হইছে দেখেন তার এই যে ৳১৮,৯৮০ ফাইনালি সে যখন ইন্টারেস্ট পেয়েছে এখান থেকে ট্যাক্স ডিডাকশন করার পরে যে অ্যামাউন্টটা আছে ৳২,৫০,০০০ এটা তার মেইন অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে ৳২,৫০,০০০ মতো। এখন দেখেন তার ইয়ার এন্ড ব্যালেন্স নাই। মানে কি? অর্থাৎ তার ডিপিএস অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে গেছে এবং ডিপিএস অ্যাকাউন্ট থেকে তার যে সিটি ব্যাংকের মেইন অ্যাকাউন্ট মানে সেভিংস অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার হয়ে গেছে। যার কারণে আমরা এখানে ক্লোজিং ব্যালেন্সটা শূন্য দেখাইছি। ক্লোজিং ব্যালেন্স শূন্য দেখানো মানে কি? আমার ডিপিএসটা ক্লোজ হয়ে গেছে। ঠিক আছে? আর হচ্ছে আপনি যখন এই যে মেইন অ্যাকাউন্টে ৳২,৫০,০০০ যখন যোগ হবে, আমি ধরুন যে তার মেইন অ্যাকাউন্ট থেকে দেখাই। এই যে দেখেন মেইন অ্যাকাউন্টে তার ৳২,৫০,০০০ ক্রেডিট হইছে। মানে এটা ডিপিএস অ্যাকাউন্ট থেকে আসছে। তো আমি যখন মেইন অ্যাকাউন্টস এর ক্লোজিং ব্যালেন্সটা এই যে ৳৪,৩৫,০০০ দেখাবো, তখন অটোমেটিক্যালি এই যে ডিপিএস এর এনক্যাশমেন্ট এর টাকাটা কিন্তু চলে আসছে। তো আপনাদের এই কোয়েশ্চেনটা আপনাদের অনেকেরই ছিল যে এনক্যাশমেন্ট হলে আসলে কি হবে? টাকাটা কোথায় দেখাবো? তাহলে দেখেন আপনি যখন ক্লোজিং ব্যালেন্স দেখাচ্ছেন তার মানে ডিপিএসটা ভেঙে ফেলছেন শূন্য। আর আপনি যেহেতু এই টাকাটা যে অ্যাকাউন্টে আসছে ওই অ্যাকাউন্টের ক্লোজিং ব্যালেন্স দেখানো মানে কি এটা অটোমেটিক্যালি এনক্যাশমেন্ট এর টাকাটাও চলে আসছে। সো দেখেন ব্যাংকের ডেটা আমাদের ইনপুট করা হয়ে গেছে। এখন আমরা সেভ ড্রাফট দিলাম। তো আমরা যতটুকু ইনফরমেশন সেভ করেছি এখন সেভ হয়ে গেছে। এখন দেখেন তার একটা সঞ্চয়পত্র আছে। আমরা যদি সঞ্চয়পত্রের সার্টিফিকেটটা দেখাই, এটা হচ্ছে সঞ্চয়পত্রের একটা ট্যাক্স সার্টিফিকেট। সো দেখেন এই সঞ্চয়পত্রের ট্যাক্স সার্টিফিকেটটা আগে আমরা আসলে ব্যাংক থেকে কালেক্ট করতাম, সোনালী ব্যাংক থেকে বা রেসপেক্টিভ ব্যাংক থেকে কালেক্ট করতাম। তো এখন আপনি সেটা অনলাইনে নিজে ডাউনলোড করতে পারবেন। তো কিভাবে আসলে আপনি অনলাইনে এই সার্টিফিকেটটা ডাউনলোড করবেন সেটা আমাদের এই ভিডিওতে আলোচনা ছিল। আপনি চাইলে ভিডিও থেকে এটা দেখে নিতে পারেন। এখানে দেখেন কিছু ইনফরমেশন হাইড করা আছে। এখানে দেখেন তার ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক একটা সঞ্চয়পত্র আসে যেখান থেকে সে প্রায় ৳৩,০০,০০০ মতো তার ইনভেস্টমেন্ট ছিল। ৳৩৩,১২০ মতো উনি ইন্টারেস্ট পেয়েছে এবং তার থেকে ৳৩,৩১২ মতো ট্যাক্স ডিডাকশন করে রাখা হইছে। তো আমরা এখন এটা এন্ট্রি দেব। সো দেখেন সঞ্চয়পত্র এন্ট্রি দেওয়ার জন্য এই যে আমরা যদি এড এ ক্লিক করি তাহলে ভুল হবে। এড এ যদি আমি ক্লিক করি দেখেন আরেকটা ব্যাংক অ্যাকাউন্ট এড হবে। তো আমি আসলে এটা চাচ্ছি না। আমি আলাদা ক্যাটেগরি এড করতে চাচ্ছি। এজন্য এই যে এড অ্যানাদার টাইপ এখানে আমাদেরকে মানে ক্লিক করা লাগবে। সো এড অ্যানাদার টাইপ এ আসার পরে দেখেন নতুন আরেকটা সাব ট্যাব আসছে। এই যে এখানে, হ্যাঁ? আগেরটা ছিল এটা আর এখন হচ্ছে এটা। এখানে আসার পরে এই যে ফাইন্যান্সিয়াল অ্যাসেট টাইপ থেকে আমাদেরকে সিলেক্ট করা লাগবে আদার দেন পেনশনার। কারণ এখানে ২ টা সঞ্চয়পত্রের জন্য ২ টা ক্যাটেগরি আছে। একটা হচ্ছে পেনশনার সঞ্চয়পত্রের জন্য 2nd টা আর ১ম টা হচ্ছে নরমাল জেনারেল পাবলিকদের জন্য। আদার দেন পেনশনার সঞ্চয়পত্র সিলেক্ট করলাম। দেন আমাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার দেয়া লাগবে। তো আমরা রেজিস্ট্রেশন নাম্বার আপনার সঞ্চয়পত্রের যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে, আপনি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন। যেমন এটা এখানে থাকবে যে রেজিস্ট্রেশন নাম্বার। দেন আপনার ইস্যু ডেটটা আপনি দিয়ে দিবেন। নেক্সট হচ্ছে ভ্যালু হচ্ছে ৳৩,০০,০০০ আমরা ৳৩,০০,০০০ দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি ইন্টারেস্ট কত পেয়েছি? ইন্টারেস্ট হচ্ছে ৳৩৩,১২০ এবং ট্যাক্স ডিডাকশন হচ্ছে ৳৩,৩১২। এখানে একটা অপশন আছে এনক্যাশ, যেটা একটু আগে ডিপিএস এর ক্ষেত্রে বললাম। ডিপিএস এনক্যাশ যেরকম হয় এটা যদি এনক্যাশমেন্ট হয় আপনি এখানে টিক চিহ্ন দেওয়া মানে কি আপনার এটা এনক্যাশমেন্ট হয়ে গেছে। আর যদি এনক্যাশমেন্ট না হয়ে থাকে আপনি টিক চিহ্ন দিবেন না। তো আমরা সেভ ড্রাফট দিলাম। সঞ্চয়পত্রের এই ডাটাটা আমাদের সেভ হয়ে গেছে। নেক্সট হচ্ছে লোকের একটা ডিভিডেন্ড ইনকাম আছে, হ্যাঁ? সো একটা ডিভিডেন্ড ইনকামে আমি দেখাচ্ছি কারণ অনেকেরই ডিভিডেন্ড ইনকাম নিয়ে কোয়েশ্চেন ছিল যে ডিভিডেন্ড ইনকামটা আমরা কিভাবে ইনপুট করব বা ট্যাক্সটা কিভাবে ক্লেম করব। তো ডিভিডেন্ড ইনকামটা ইনপুট করার জন্য এই যে এড অ্যানাদার টাইপ এখানে আপনি যাবেন। এড অ্যানাদার টাইপে যাওয়ার পরে এখান থেকে আপনাকে এই যে ডিভিডেন্ড সিলেক্ট করা লাগবে।
সো ডিভিডেন্ড আসার পরে আমাদেরকে এখানে যে ৪ টা ইনফরমেশন আমাদেরকে ইনপুট করা লাগবে। যে কোম্পানি থেকে আপনি ডিভিডেন্ড পেয়েছেন, সেই কোম্পানির নাম, কত টাকা গ্রস ডিভিডেন্ড পেয়েছেন, এক্সপেন্সেস আছে কিনা এবং কোন ধরনের ট্যাক্স ডিডাকশন হয়েছে কিনা। সো দেখেন আমাদের ডিভিডেন্ডের জন্য একটা সার্টিফিকেট আছে। এটা হচ্ছে ব্রাক ব্যাংক থেকে উনি আসলে ডিভিডেন্ডটা পেয়েছে। যেহেতু তার শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট আছে, তো ব্রাক ব্যাংক যে ডিভিডেন্ড দিয়েছে ওই ডিভিডেন্ডের এটা হচ্ছে সার্টিফিকেট। তো এখান থেকে আমরা ডাটাটা ইনপুট করব। সো দেখেন ডিভিডেন্ডের যে ডেটাটা আমরা ইনপুট করেছি, এখানে নেম অফ দ্য কোম্পানি, কোম্পানির নামটা দিয়েছি ব্রাক ব্যাংক পিএলসি এবং গ্রস ডিভিডেন্ড উনি পেয়েছে যে ৳৭২.৫০। এই যে অ্যামাউন্ট অফ পেমেন্ট যেটা দেয়া আছে গ্রস ৳৭২.৫০। আমরা ৳৭২ দিলাম। রিলেটেড এক্সপেন্সেস, এখানে কোনো ধরনের এক্সপেন্সেস নাই। আর ট্যাক্স ডিডাকশন হয়েছে ৳৬.২৫। এখানে আমরা ৳৬০ দিয়ে দিলাম। আমরা এই এন্ট্রিটাই এখানে করলাম। তো আপনার যদি একাধিক ডিভিডেন্ড থাকে, আপনি অ্যাডে গিয়ে ডিভিডেন্ডগুলো এড করতে পারেন। আমরা সেভ ড্রাফট দিলাম, ডিভিডেন্ডটা আমাদের সেভ হয়ে গেল। তো দেখেন আমাদের টোটাল ইনকামের ডিটেইলসটা চলে আসছে। আমরা যদি ইনকামটা ঠিকভাবে আসছে কিনা দেখতে চাই, যে ট্যাক্স পেমেন্টে আসলে আমি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট দেখতে পারবো। তা কত টাকা এমপ্লয়মেন্ট ইনকাম হিসেবে আসছে এবং ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেট হিসেবে কত আসছে আমরা দেখতে পারবো। এরপর ট্যাক্স এক্সেম্পটেড ইনকামটাও আছে এখানে, এখান থেকে দেখা যাবে। তো যাই হোক আমাদের ইনকামের ডাটাটা ইনপুট হয়ে গেছে। এখন আমরা রিবেট, নেক্সট স্টেপ রিবেটে আসতেছি। ট্যাক্স রিবেট মানে হচ্ছে কর ছাড়। আপনি ইনভেস্টমেন্টের উপরে আপনি আসলে কর ছাড় পাবেন। তবে সব ইনভেস্টমেন্টের উপরে না। এনবিআর যেসব খাতগুলো ডিটারমাইন করে দিয়েছে, ওই খাতগুলোতে যদি আপনি ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে আপনি ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পারবেন। আর খাতগুলো হচ্ছে এখানে যে খাতগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সে অ্যালাউড খাতগুলো যেখানে আপনি ইনভেস্টমেন্ট করে ট্যাক্স রিবেট পাবেন। তো আমাদের ক্ষেত্রে এই লোকের ক্ষেত্রে তার ডিপিএস আছে। তার সিটি ব্যাংকে একটা ডিপিএস ছিল। তো আমি সিটি ব্যাংক লিখলাম, তার অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম এবং তার প্রতি মাসে ৳৫,০০০ করে তার ইনস্টলমেন্ট ছিল। ৳৫,০০০ করে ৳৬০,০০০ তার ডিপিএস এর ইনস্টলমেন্ট আছে। সো আমি যদি স্টেটমেন্টটা আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে তার স্টেটমেন্ট। দেখেন প্রতি মাসে ৳৫,০০০ করে তার ইনস্টলমেন্ট ছিল। তো ১২ মাসে উনি ৳৬০,০০০ ইনস্টলমেন্ট পে করেছে। এরপর আমাদের ওই লোকের রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড ছিল। রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডের সো আমাদের এই লোকের ক্ষেত্রে রিকগনাইজড প্রভিডেন্টও আছে। আমরা যদি সেলারি সার্টিফিকেটটা আপনাদেরকে দেখাই, সেলারি সার্টিফিকেটের মধ্যে দেখেন এখানে বলা ছিল এই যে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড ৳৪১,০০০ ছিল এবং তার থেকেও ৳৪১,০০০ ডিডাকশন করা হইছে। সো আমরা এখানে কি করব, এমপ্লয়ারের নামটা দিতে হবে। এমপ্লয়ারের নামটা দিলাম, তার কন্ট্রিবিউশন হচ্ছে ৳৪১,০০০ এবং তার এমপ্লয়ার্স এর কন্ট্রিবিউশনটা হচ্ছে ৳৪১,০০০। এই বোথ কন্ট্রিবিউশনের উপরেই উনি ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পাবে। আরেকটা ইনফরমেশন হচ্ছে দেখেন তার শেয়ার মার্কেটে কিছু ইনভেস্টমেন্ট আছে। শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট বলতে সে এই বছরই শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করেছে। তো এখানে দেখেন 1 জুলাই ২৪ থেকে ৩০ জুন ২৫ পর্যন্ত তার একটা বিও অ্যাকাউন্টের ডিটেইলস দেয়া আছে। তো এখানে আমরা যদি দেখি সে ৳১,৫,০০,০০০ মতো বিও অ্যাকাউন্টে ডিপোজিট করেছে। এই বছরই সে আসলে ডিপোজিট করেছে এবং সেখান থেকে প্রায় ৳১,১৫,২৯৯ সে শেয়ার কিনেছে। তাহলে এটা হচ্ছে তার পিওরলি শেয়ার মার্কেট ইনভেস্টমেন্ট। এই ইনভেস্টমেন্টের টাকাটাও আমাদেরকে এখানে আনতে হবে। সো আমরা কি করেছি দেখেন, বিও অ্যাকাউন্টের ডিটেইলস থেকে আমরা ডেটা ইনপুট করেছি। তো এখানে দেখতে হচ্ছে যে বিও অ্যাকাউন্ট নাম্বারটা আমরা দিয়েছি, যে বিও অ্যাকাউন্ট নাম্বার। দেন এখান থেকে হচ্ছে আমরা ব্রোকারেজ হাউসের নামটা দিলাম এবং ইনভেস্টমেন্ট কত করেছে। যেহেতু ইনি এবছরই ইনভেস্টমেন্ট করেছে পুরোটাই, যে ৳১,১৫,৩০০, ৳১,১৫,৩০০ আমরা ইনভেস্টমেন্ট হিসেবে দিয়ে দিলাম। সো রিবেটেড ডাটা আমাদের এন্ট্রি করা হয়ে গেছে। আমরা সেভ ড্রাফট দিয়ে নেক্সট স্টেপে চলে যাচ্ছি। সো দেখেন এক্সপেন্ডিচার টাইপে আসার পরে আমাদেরকে লাইফস্টাইল রিলেটেড, অর্থাৎ ওই ব্যক্তির যত খরচ হয়েছে জীবনযাপন ব্যয় বাবদ সেটা আমাদেরকে দেয়া লাগবে। এটা হচ্ছে 1 জুলাই ২০২৪ থেকে ৩০ জুন ২০২৫ এই সময়কালে উনার যে পরিমাণ খরচ হয়েছে সে ডাটাটা আমাদেরকে এন্ট্রি করা লাগবে। তো আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে উনি আমাদেরকে ডাটাটা দিয়েছে। তো এখানে দেখেন তার ১ম যে ক্যাটেগরিটা ফুড, ক্লদিং এবং আদার এসেনশিয়াল পারপাস ৳২,৪৫,৭০০ মতো খরচ হয়েছে। আর অ্যাকোমোডেশন পারপাস ৳১,৯০,৩০০ মতো। আর আমরা যদি অটো এবং ট্রান্সপোর্টেশন এ আসি, তার আদার ট্রান্সপোর্টেশন পারপাস ৳১৫,০০০ মতো সারা বছর ব্যাপী খরচ হয়েছে। আর হাউসহোল্ড অ্যান্ড ইউটিলিটি পারপাস অনেকগুলো ক্যাটেগরি দেয়া আছে। ইলেকট্রিসিটি পারপাস একটা খরচ আছে। গ্যাস, ওয়াটার, ফোন, ইন্টারনেট এবং হোম সাপোর্ট বিভিন্ন টাইপের খরচগুলোর জন্য দেয়া আছে। এরপরে ফেস্টিভাল এবং আদারে যদি আসি, সেখানেও তার কিছু খরচ দেয়া আছে। আসলে খরচগুলো নিয়ে আমি যেটা দেয়া আছে আমরা আসলে এটা দিয়ে দিয়েছি। এটা নিয়ে বিস্তারিত আমরা কথা বলতেছি না। আপনার যদি এটা নিয়ে বিস্তারিত জানার প্রয়োজন মনে করেন তাহলে আপনি আমার এই ভিডিওটা দেখতে পারেন। এটাতে আমরা এটা নিয়ে বিস্তারিত কথা বলেছি। এখানে আসলে আমরা রেসপেক্টিভ এক্সপেন্সেস টা দিয়ে দিয়েছি ওই লোকের সারা বছর ব্যাপী যে পরিমাণ খরচ হইছে। আপনার ক্ষেত্রে যে পরিমাণ খরচ আপনার হবে সেটাই আপনাকে এন্ট্রি করা লাগবে। এখানে যে টেকনিক্যাল যে ২ টা পয়েন্ট, তার মধ্যে ১ম হচ্ছে ট্যাক্স। আপনার থেকে এড সোর্স এ কত টাকা ট্যাক্স ডিডাকশন করেছে সেখানকার টোটালটা দেয়া লাগবে। আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, সিটি ব্যাংকে তার ২ টা অ্যাকাউন্ট ছিল। একটা থেকে ৳৩৬৪ ট্যাক্স ডিডাকশন হয়েছিল, আরেকটা থেকে ৳২,৯৩৪ ট্যাক্স ডিডাকশন হয়েছিল। টোটাল ৳৩,২৯৮ আর তার সঞ্চয়পত্র থেকে ৳৩,৩১২ ট্যাক্স ডিডাকশন হয়েছিল এবং তার ডিভিডেন্ড থেকে ৳৬০ একটা ট্যাক্স ডিডাকশন ছিল। ৳৬,৬১৭ টোটাল। আর ৳৫,০০০ ছিল স্যালারি থেকে। টোটাল ৳১১,৬১৭। এই ৳১১,৬১৭। আরেকটা হচ্ছে এই যে ইন্টারেস্ট, আপনি যদি কোনো লোন নিয়ে থাকেন ওই লোনের যে ইনস্টলমেন্ট পে করতেছেন সেখানের ইন্টারেস্ট পোরশনটা আপনার এখানে দেয়া লাগবে। আরেকটা কথা আপনাদেরকে মাথায় রাখতে হবে, এখানে কমেন্ট দেওয়ার অপশন আছে। আপনি চাইলে যেকোনো সময় আপনার মন মতো যেকোনো কমেন্ট চাইলে এখানে লিখতে পারেন। তো আমাদের ডাটা এন্ট্রি করা হয়ে গেছে। আমরা সেভ ড্রাফট দিয়ে নেক্সট এ চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে অ্যাসেট এবং লায়াবিলিটিজ স্টেটমেন্ট, অর্থাৎ
30শে জুন 2025 তারিখে এই লোকের যত ধরনের সম্পত্তি আছে এবং যত ধরনের দায় আছে তার ডিটেইলসটা আমাদের দেয়া লাগবে। তো আপনি যদি গত বছর অনলাইনে ট্যাক্স রিটার্নটা সাবমিশন করে থাকেন তাহলে ইনপুট এবং অটোফিল এখানে ক্লিক করার পরে অটোমেটিক্যালি আপনার গত বছরের অ্যাসেট এবং লায়াবিলিটিস গুলা চলে আসবে। দেন আপনি আপনার মতো করে এডিট করে নিতে পারেন। অর্থাৎ যেটা আছে সেটা থাকবে, যেটার দাম বেড়েছে অর্থাৎ যে অ্যাসেটের দাম বেড়েছে সেটা আপনি দাম বাড়াবেন বা অ্যাসেট নতুন করে কিনলে আপনি এড করবেন, এরকম করতে পারেন। তো আমাদের ক্ষেত্রে আমরা একটা, একটা করে এন্ট্রি দেওয়ার চেষ্টা করব। তো আমি ১ম এ অ্যাসেটে আসলাম। অ্যাসেট আসার পরে দেখেন বিজনেস ক্যাপিটাল আমাদের নাই, নন এগ্রিকালচারাল প্রপার্টিও নাই, এগ্রিকালচারাল প্রপার্টিও নাই, তার ফাইন্যান্সিয়াল অ্যাসেট আছে। আমি ফাইন্যান্সিয়াল অ্যাসেটে ক্লিক করার পরে দেখেন অনেকগুলো নতুন ফিল্ড ওপেন হইছে। ১ম এ হচ্ছে শেয়ার এবং ডিবেঞ্চার। আমরা দেখেছিলাম তার আর শেয়ার আপনি যদি মার্কেটে গত একটা বছর ইনভেস্টমেন্ট রিটার্নের ছিল। সাথে কোন ধরনের এই ট্যাক্স বছরই দিয়ে সেই থাকেন বা ইনভেস্টমেন্টটা সারচার্জ দিয়ে করেছে। থাকেন বা এনি সো দেখেন আদার শেয়ারের অ্যামাউন্ট দিয়ে যে থাকেন ডেটাটা তাহলে আমরা সেটা এন্ট্রি আপনাকে করেছি এখানে সেটা মেনশন হচ্ছে করা তার বিও লাগবে। অ্যাকাউন্ট নাম্বারটা আমরা দিয়েছি। অর্থাৎ এখানে যে সার্টিফিকেটটা আছে সেখান থেকে বিও অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছি, টাইপ অফ অ্যাকুইজিশন পারচেজ আর দিয়েছি পরের এবং হচ্ছে পয়েন্টটা তার হচ্ছে আরো টেকনিক্যাল, আপনি ব্রোকারেজ যদি হাউসের গত নামটা বছর কোন দিয়েছি। দেন ধরনের হচ্ছে কস্ট ইন্টারেস্ট ভ্যালু। পেমেন্ট করে দেখেন থাকেন, ধরেন আপনার স্পেসিফিক্যালি লোন এখানে ছিল, মেনশন লোনের আছে কস্ট ভ্যালু। কারণ আপনাদের অনেকেরই এরপরেরটা হচ্ছে কোয়েশ্চেন থাকে আপনি যে এটা কি এরপরেরটা হচ্ছে কস্ট ইন্টারেস্ট ভ্যালুতে পেমেন্ট আসবে অন না পার্সোনাল মার্কেট লোন, ভ্যালুতে অর্থাৎ আসবে? আপনার এটা যদি কোন অল লোন টাইম থাকে কস্ট এবং ওই ভ্যালুতে লোনের জন্য আসে। আপনি যদি সো আমাদের ক্ষেত্রে ইন্টারেস্ট যেটা দিয়ে ছিল থাকেন, কস্ট শুধু ভ্যালু ছিল ইন্টারেস্ট ১,১৫,০০০ পোরশনটুকু প্রায় এখানে আসবে। ৩০০ টাকার তো আমরা মতো হয়। কিন্তু আর এটা নাই, মার্কেট আমরা ভ্যালু ছিল স্কিপ আরো করতেছি। বেশি। সো আমরা এই যে সেভ বাদ মার্কেট দেব। ভ্যালু যে বেশি এটা হচ্ছে আনরিয়ালাইজড গেইন। তো এই যে মার্কেট ভ্যালু আসে না বা আনরিয়ালাইজড গেইনটাও আসে না, আমাদেরকে কস্ট ভ্যালুটাই এখানে আনতে হবে। তো আমরা কস্ট ভ্যালুটা নিয়ে আসলাম। নেক্সট হচ্ছে সঞ্চয়পত্র। সঞ্চয়পত্রের জন্য আমরা এই যে ইম্পোর্ট ফ্রম ইনকাম এ ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ৳৩,০০,০০০ যে ডাটাটা দিয়েছি, ৳৩,০০,০০০ আমাদের অটোমেটিক্যালি চলে আসছে। দেন তার এফডি বা টার্ম ডিপোজিট নাই। নেক্সট হচ্ছে ডিপিএস। যদিও ডিপিএস এর কোনো ক্লোজিং ব্যালেন্স আমার নাই। অনেকের আসলে কোয়েশ্চেন থাকে যে ডিপিএস টা আমার এনক্যাশ হয়ে গেছে, এটা আসলে দেখানোর দরকার আছে কিনা? দেখেন এটা অ্যাসেটে আসবে না। কারণ আপনার তো এটা নাই এখন আর। এটার ব্যালেন্স কিন্তু 0 হয়ে গেছে। আমি যদি ইম্পোর্ট থেকে দেখাই, দেখেন এই যে ব্যালেন্স 0 দেখাচ্ছে। আপনি চাইলে এখানে সিঙ্ক করে দিতে পারেন ব্যালেন্স 0, কিন্তু এটা আসলে কোনো দরকার নাই। যেহেতু এটা আসলে এখন কি নাই, এটার ব্যালেন্স নাই। এখন বলতে 30শে জুন 2025 এ যেহেতু এটার ব্যালেন্স নাই, সো আপনার এখানে এন্ট্রি করার কোনো প্রয়োজন নাই। সো নেক্সট হচ্ছে প্রভিডেন্ট ফান্ড এবং আদার ফান্ড। সো প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে যেটা হচ্ছে তার প্রভিডেন্ট ফান্ডের যে ব্যালেন্সটা সেটা আমাদেরকে আনা লাগবে। তো আমরা তার এমপ্লয়ারের নামটা দিলাম মাহমুদ ফ্যাশন লিমিটেড। তার ফান্ডের নাম দিলাম রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, বা ফান্ডে যদি কোনো পার্টিকুলার নাম থাকে সেই নামটা আপনি দিতে পারেন। নেক্সট হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা আমরা দিয়েছি। অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে তার এমপ্লয়ি আইডিটা আমরা দিয়েছি। কারণ এমপ্লয়ি আইডিটা তার মেম্বার অ্যাকাউন্টে ব্যবহার হয়। নেক্সট হচ্ছে ব্যালেন্স। দেখেন আমাদের ক্ষেত্রে ব্যালেন্স হচ্ছে ৩,৬৫,৩২২। এটা কোথায় ছিল? এটা সেলারির যে সার্টিফিকেট ছিল সেখান থেকে আমরা নিয়ে আসছি। এই যে ৩,৬৫,৩২২, কারণ আমাদের ক্ষেত্রে সেলারি সার্টিফিকেট এটা মেনশন করা ছিল। আপনার ক্ষেত্রে যদি সেলারি সার্টিফিকেটটা থাকে আপনি এখান থেকে নিয়ে আসতে পারেন। বা অনেক সময় দেখা যায় যে অনেকেই কি করে আলাদা একটা সার্টিফিকেট ইস্যু করে প্রভিডেন্ট ফান্ডের জন্য। তো আপনি ওই সার্টিফিকেট অনুসারে এখানে এন্ট্রিটা দিয়ে দিবেন। নেক্সট হচ্ছে ফার্নিচার এবং ইকুইপমেন্ট। তার ফার্নিচার এবং ইকুইপমেন্ট হিসেবে গত বছরের ফাইলে আমরা দেখেছি ৳২,১০,০০০ মতো ছিল। এটা আমরা ওপেনিং হিসেবে আনছি। তো এটার আসলে আমরা ডিটেইলস এ যাই নাই। আপনি চাইলে এটা আইটেম ওয়াইজ ও এন্ট্রি দিতে পারেন। আমরা কি করেছি ওপেনিং হিসেবে পুরোটা এন্ট্রি দিয়েছি যেহেতু এটা গত বছরের একটা আইটেম। দেন হচ্ছে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, তার কি পরিমাণ ক্যাশ আছে। তো এখানে আমরা দেখেন এখান থেকে আমরা যে নোটস অ্যান্ড কারেন্সি তে গেলাম। নোট অ্যান্ড কারেন্সি তে যাওয়ার পর আমরা এই যে প্লাস থেকে ব্যাংক অ্যাকাউন্ট এড করব। ব্যাংক অ্যাকাউন্টে আপনারা জানেন তার একটা ব্যাংক অ্যাকাউন্ট ছিল সিটি ব্যাংকে, যেটা আমরা এন্ট্রি দিয়ে আসছি। এই সিটি ব্যাংকের অ্যাকাউন্টটা এন্ট্রি হয়ে গেছে। এরপরে দেখেন এখানে আদার ডিপোজিট আছে যেটা আমাদের জন্য খুবই ইম্পোর্টেন্ট। সেটা হচ্ছে তার ব্রোকারেজ হাউসের সাথে তার একটা ব্যালেন্স ছিল। কত টাকা ছিল? ৳৩৬,২৩৫ মতো। এটা আমরা দিয়ে দিয়েছি। এটা অবশ্যই আমাদেরকে দিতে হবে। সো আমি যদি আপনাদেরকে সার্টিফিকেট থেকে দেখাই, সে ৳১,৫০,০০০ মতো ডিপোজিট করেছে, যেখান থেকে ৳১,১৫,০০০ দিয়ে সে শেয়ার কিনেছে। বাকি টাকাটা আসলে পড়ে আছে যে ৳৩৬,২৩৫। এই টাকাটা আমাদেরকে এই যে আদার ডিপোজিটের মধ্যে আনতে হবে। আমরা ফাইন্যান্সিয়াল অ্যাসেটের শেয়ারের যে ইনভেস্টমেন্ট সেটা নিয়ে আসছি। সঞ্চয়পত্রটা চলে আসছে, আমাদের প্রভিডেন্ট ফান্ডের ব্যালেন্স চলে আসছে এবং ফার্নিচার আইটেমের টোটালসটা চলে আসছে। আর তার কিছু ক্যাশ টাকা ছিল, ক্যাশটা চলে আসছে। আর বিও অ্যাকাউন্টে তার যে জমা টাকা আছে সেটাও আমরা নিয়ে আসছি। তো দেখেন অ্যাসেট এবং লায়াবিলিটি স্টেটমেন্ট হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্নের খুব একটা ক্রুশিয়াল পার্ট। এটা আমাদেরকে আসলে জিরো করতে হয় বা মিলাইতে হয়। এখানে দেখেন অনেকগুলো ডাটা আমাদেরকে ইনপুট করতে হয়। তো এটা নিয়ে বিস্তারিত আমার এই ২ টা ভিডিওতে আলোচনা করা আছে। যদিও এটা গত বছরের ভিডিও, স্লাইটলি কিছু চেঞ্জ যদিও আছে, মানে প্রেজেন্টেশন যেমন ইম্পোর্ট ফ্রম ইনকাম এ রিলেটেড। বাট আপনারা এই ২ টা ভিডিও দেখলে তাহলে একটা আইডিয়া পাবেন কিভাবে অ্যাসেট লায়াবিলিটি স্টেটমেন্ট আসলে জিরো করতে হবে এবং এখানে ডিটেইলসটা ইনপুট করতে হয়। একদম নিচে যদি আমরা আসি, এই জায়গাটাতে আমাদেরকে গত বছরে উনার কত নেট সম্পত্তি ছিল বা নেট ওয়েলথ ছিল সেই ইনফরমেশনটা দেয়া লাগবে। অর্থাৎ লাস্ট ইয়ারে উনার সম্পত্তি কত ছিল। তো এটা কোথায় পাবেন? এটা গত বছরের ফাইল থেকে আপনাকে আনতে হবে। গত বছরের এই জায়গায় আপনি পাবেন। তো আমাদের এই লোকের ক্ষেত্রে তার সম্পত্তির পরিমাণ ছিল ৳১০,৪৮,০৩৮। আমরা এটা ইনপুট করলাম। সামারিটা দেখি তার গ্রস ওয়েলথ হচ্ছে ৳১৩,৬০,৩২৭। অর্থাৎ আমরা যে সম্পত্তিগুলা ইনপুট করেছি, মানে এই যে উপরে যত ধরনের সম্পত্তি ইনপুট করেছি তার যোগফল হচ্ছে ৳১৩,৬০,৩২৭ মতো এবং তার কোনো লায়াবিলিটি নাই। এটাই তার নেট ওয়েলথ এবং গত বছর তার নেট ওয়েলথটা ছিল ৳১০,৪৮,০০০। তাহলে ১০,৪৮ থেকে ১৩,৬০ হইছে। বাড়ছে কতটুকু? ৳৩,১২,০০০ মতো তার এই বছর সম্পত্তি বেড়েছে। এবং আমরা দেখেছি তার ৳৬,৫৫,০০০ মতো তার একটা খরচ হয়েছে, আউটফ্লো যেটা মানে ফ্যামিলি এক্সপেন্ডিচার পারপাস। টোটাল আউটফ্লোটা হচ্ছে ৳৯,৬৭,০০০ এবং উনার ইনকাম হচ্ছে ৳৯,৭১,০০০ মতো। এবং ওখানে একটা ডিফারেন্স আছে ৳৪,০২৬। তাহলে এই ডিফারেন্সটা আমরা এখন কি করব? আমরা যেহেতু ক্যাশে আসলে এন্ট্রি দিই নাই, আমরা এখন ক্যাশে এটা দিয়ে দিচ্ছি।
তো ক্যাশে ইন্টিজার দেওয়ার পরে দেখেন আমার ডিফারেন্সটা শূন্য হয়ে গেছে। এখন আমরা 7 কন্টিনিউ দিয়ে নেক্সট এ চলে যাচ্ছি। তো নেক্সট হচ্ছে ট্যাক্স অ্যান্ড পেমেন্টে আসছে। অর্থাৎ আপনার কি ইনকাম আসছে, কোথা থেকে ইনকাম আসছে, কোন হেড ইনকাম আসছে, আপনার কতটুকু ট্যাক্স এক্সেম্পটেড ইনকাম আসছে সবটা এখানে দেখাচ্ছে। তো আগে আমরা এই কাজটা আসলে অফলাইনে করতাম। এখন অটোমেটিক্যালি সিস্টেম ডিটারমাইন করতেছে। যেমন আপনার ট্যাক্স পেয়েবল এর একটা ক্যালকুলেশন আপনি এখানে দেখতে পারবেন। তো আপনি চেক করে দেখতে পারেন যে এটা আসলে ঠিক আছে কিনা। সো আমরা যদি সামারি বলি, সামারি হচ্ছে তার টোটাল পেয়েবল আসছে ৳৬,৬১৭ টাকার মতো। এখন দেখেন তার থেকে যে এট সোর্স এ ট্যাক্স ডিডাকশন করছে, সঞ্চয়পত্রের একটা ট্যাক্স ছিল, ব্যাংকের একটা ট্যাক্স ছিল এবং হচ্ছে তার থেকে সেলারি থেকেও ট্যাক্স ডিডাকশন হইছে। এটা এখন আমরা ইনপুট দেব। ইনপুট দেওয়ার জন্য আমাদেরকে আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস এখানে যাওয়া লাগবে। তো দেখেন নতুন করে ই-রিটার্ন লেজারটা আমাদের সামনে ওপেন হইছে। তো এখানে দেখেন এখানে রেসপেক্টিভ হেড থেকে আপনি সিলেক্ট করতে পারবেন যে কোনটা আপনি এন্ট্রি দিতে চাচ্ছেন। তো আমাদের ক্ষেত্রে আমরা সেলারি ডাটাটা এন্ট্রি দেব। সো দেখেন সেলারি এখানে ২ টা আছে। একটা সেলারি আইবেস আর একটা হচ্ছে সেলারি আদার্স। যারা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার তাদের জন্য সেলারি আইবেস প্লাস প্লাস এটা অ্যাপ্লিকেবল আর আমাদের জন্য হচ্ছে সেলারি আদার্স এটা অ্যাপ্লিকেবল। তো আমরা এই জায়গাটাতে আসলাম। সো সেলারির এখানে আসার পরে দেখেন প্রথমে আপনাকে ডিপোজিটিং পারসন বা অথরিটির নাম দিতে হবে। অর্থাৎ কে টাকাটা জমা করেছে। তো সেলারি টিডিএস টা সাধারণত কোম্পানি জমা দেয়। তো উনার ক্ষেত্রে মাহমুদ ফ্যাশন লিমিটেডে যেহেতু উনি চাকরি করে মাহমুদ ফ্যাশন লিমিটেড হবে। নেক্সট হচ্ছে দেখেন রেফারেন্স নাম্বার এবং রেফারেন্স ডেট আছে, চালান নাম্বার এবং চালান ডেট আছে। এই দুইটার মধ্যে একটা হচ্ছে ম্যান্ডেটরি। হয় আপনাকে রেফারেন্স নাম্বার দেওয়া লাগবে, না হয় চালান নাম্বার দেওয়া লাগবে। আপনি যদি চালান নাম্বার দেন চালান ডেট দিতে হবে, রেফারেন্স নাম্বার দিলে রেফারেন্স ডেট দিতে হবে। অর্থাৎ চালান নাম্বার এবং রেফারেন্স নাম্বার এই দুইটার মধ্যে একটা হচ্ছে ম্যান্ডেটরি। আপনি চাইলে দুইটাও দিতে পারেন, তবে একটা দিলে হয়। তো আমাদের কাছে চালান নাম্বার আছে, আমরা চালান নাম্বারটা ইনপুট করব। তো দেখেন আমরা চালান নাম্বারটা দিলাম, এখানে ডেট অফ চালান দিলাম। এটা হচ্ছে যে ৩০/৭/২০২৫ তারিখের চালান। নেক্সট হচ্ছে চালান অ্যামাউন্ট, অর্থাৎ এই যে চালান নাম্বারটা আমরা দিয়েছি এখানে আসলে কত টাকা জমা হয়েছে। তো আমাদের ক্ষেত্রে যেটা আমরা দেখেছি এই চালানে ১০,৩৮,৫৪৭ টাকা জমা হয়েছে, আমরা এন্ট্রি দিলাম। এবং এই লোকের ক্ষেত্রে কত? এই লোকের ক্ষেত্রে হচ্ছে ৪১৩ টাকা। মানে এই যে ব্যক্তিটা আমরা ট্যাক্স রিটার্নটা ফিল আপ করতেছি তার জন্য কত? মানে কোম্পানি সবারটা একসাথে জমা দিয়েছে, এখানে তার টাকা হচ্ছে ৪১৩ টাকা। নেক্সট হচ্ছে ব্যাংকের নাম দিতে হবে। আমাদের ক্ষেত্রে সোনালী ব্যাংকে জমা হয়েছে এবং ব্রাঞ্চের নাম হচ্ছে গুলশান নর্থ নিউ সার্কেল ব্রাঞ্চ। আমরা ব্রাঞ্চের নামটা দিয়ে দিলাম। এতটুকু এন্ট্রি করার পরে দেখেন আমার কাজ হচ্ছে সেভ করা। তো আমরা নিচে আসলাম, দেখেন এখানে চালানগুলো দেখাচ্ছে, চালান নাম্বার দেখাচ্ছে। টোটাল আমরা ১২টা চালান এন্ট্রি করলাম। আমরা একটা মাত্র চালান কিভাবে এন্ট্রি করতে হয় সেটা আপনাদেরকে দেখাইলাম। তো এরকম এক লোকের ১২টা চালান আছে, আমরা ১২টা চালান এন্ট্রি করছি। তো ওনার যে ৫,০০০ টাকা টোটাল ট্যাক্স ডিডাকশন হয়েছে এটা ১২টা চালানের মাধ্যমে। তো এখানে দেখেন ১২টা চালানই আমাদেরকে এন্ট্রি করতে হবে। তো ব্যাংক এন্ড এফআই তে আসার পরে দেখেন আমাদেরকে আসলে ম্যানুয়াল এন্ট্রি করার দরকার নাই। এই যে সিঙ্ক ফ্রম ইনকাম থেকে আমরা সিলেক্ট করে দিলে আমাদের এটা সিঙ্ক হয়ে যাবে। নেক্সট হচ্ছে সঞ্চয়পত্র। সঞ্চয়পত্রটা আমাদেরকে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ করতে হবে। এটা ইনকাম থেকে আসলে সিঙ্ক করা যাবে না। তো আমি রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আর পরে এই যে সার্চ অপশনে ক্লিক করার পরে সার্চ অপশনে ক্লিক করার পরে দেখেন এরকম একটা পেজ আসবে। যেখানে দেখাচ্ছে ৩৩,১২০ টাকা আমার ইন্টারেস্ট হয়েছে এবং টিডিএস এভেইলেবল ৩,৩১২ যেটা আমাদের সার্টিফিকেটের সাথে মিলে গেছে। তো আমি এটা সেভ করে নিচ্ছি। তো আমরা দেখেছি এই লোকের একটা ডিভিডেন্ড ইনকাম ছিল। ডিভিডেন্ডের উপরে ট্যাক্স ডিডাকশন হয়েছিল। ওই ট্যাক্স ডিডাকশনটা এখন আমরা ক্লেম করব। এখান থেকে এই যে পারপাস অফ দ্য পেমেন্ট থেকে আমরা ডি লিখে সার্চ দিলাম, এই যে ডিভিডেন্ড চলে আসছে। ডিভিডেন্ডের হচ্ছে সেকশন ১১৭। তো আমি ১১৭ দেওয়ার পরে দেখেন এখানে এই যে সিঙ্ক ফ্রম ইনকাম একটা অপশন আসছে। আমি ইনকাম থেকে সিঙ্ক করতে পারবো। এই যে এখানে ইনকাম থেকে আমার সিঙ্ক করা হয়ে গেছে। এখন আমি কি করব? এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনাকে বলতেছে সার্টিফিকেট রেফারেন্স নাম্বার এবং সার্টিফিকেটের ডেট দিলে হবে। তো আমাদের যে সার্টিফিকেটটা দেয়া আছে এটা হচ্ছে এই সার্টিফিকেট। এই সার্টিফিকেটের আমি যদি রেফারেন্স নাম্বারটা বলি, এই দেখেন এখানে একটা রেফারেন্স নাম্বার দেয়া আছে, সার্টিফিকেটের রেফারেন্স নাম্বার। আমি রেফারেন্স নাম্বারটা দিয়ে দিলাম এবং এখানে একটা ডেট দেয়া আছে ৯ সেপ্টেম্বর ২৫। আমি এখান থেকে ডেটটাও সিলেক্ট করলাম। সো সার্টিফিকেট রেফারেন্স নাম্বার এবং সার্টিফিকেট রেফারেন্স দিয়ে আমি সিঙ্ক করার পরে এটা দেখেন অটোমেটিক্যালি সিঙ্ক হয়ে গেছে। এই যে ৳৬০ আমার ক্লেম হয়ে গেছে। তো এটা হচ্ছে ইনকাম থেকে সিঙ্ক করা। আপনি চাইলে ম্যানুয়ালি এন্ট্রি করতে পারেন। ম্যানুয়ালি এন্ট্রি করার জন্য আপনাকে চালান নাম্বার দিতে হবে। যেহেতু আমাদের এই যে সার্টিফিকেটের মধ্যে চালান নাম্বার আছে, আমি চালান নাম্বারটা কপি করলাম, চালান নাম্বারটা দিলাম এন্ড দেন হচ্ছে ডেট অফ চালান হচ্ছে ১২ই আগস্ট ২০২৫। সো আমি ১২ই আগস্ট ২০২৫ দিলাম। দেন হচ্ছে চালান অ্যামাউন্ট। চালান অ্যামাউন্ট হচ্ছে এটা। এই যে চালান অ্যামাউন্ট দেয়া আছে। আমি চালান অ্যামাউন্টটা দিলাম এন্ড দেন হচ্ছে আমার ৳৬০, রাইট? আমি ৳৬০ এখানে এন্ট্রি করলাম। মানে আমার অ্যামাউন্ট কত? দেন হচ্ছে ব্যাংকের নাম হচ্ছে ব্রাক ব্যাংক। ব্রাক ব্যাংক দিলাম এন্ড ব্রাঞ্চের নাম হচ্ছে গুলশান ব্রাঞ্চ। এটা হচ্ছে ম্যানুয়াল এন্ট্রি। হ্যাঁ, আপনি চাইলে ম্যানুয়ালও এন্ট্রি করতে পারেন। এখানে দেখেন ডিপোজিটিং পারসনের নাম দিতে হবে। তো আমাদের ক্ষেত্রে ডিপোজিট করেছে ব্রাক ব্যাংক। আমি ব্রাক ব্যাংক পিএলসি দিলাম। এখন সেভ দেবো। এই যে সেভ দেওয়ার সাথে সাথে দেখেন ডাটাটা সেভ হয়ে গেছে। তাতে আপনি চাইলে এই যে দুইটাই আসছে, যে ম্যানুয়ালিও এন্ট্রি করতে পারেন বা আপনি চাইলে ইনকাম থেকে সিঙ্ক করতে পারেন। তো দেখেন আমি একটা ডিলিট করে দিলাম। হ্যাঁ, তো আমাদের সবগুলো এন্ট্রি করা হয়ে গেছে। আমি যে ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস থেকে আমি দেখতে পারবো আসলে আমরা কি পরিমাণ আসলে সোর্স ট্যাক্স ক্লেম করেছি। টোটাল ১১,৬১৭ টাকার সোর্স ট্যাক্স ক্লেম করেছি। আমরা যদি পার্টিকুলারস দেখতে চাই, এই যে অ্যারোতে ক্লিক করার পরে দেখাচ্ছে ৫,০০০ টাকা ছিল স্যালারি, ৩,২৯৮ টাকা ছিল ব্যাংকের এবং সেভিং সার্টিফিকেট ছিল ৩,৩১২ টাকা আর ডিভিডেন্ডের হচ্ছে ৳৬০। তো আমার ডাটাটা পুরোপুরি ইনপুট করা হয়ে গেছে। আমরা গো টু ই-রিটার্নে চলে যাচ্ছি। তো ই-রিটার্নের আমরা ট্যাক্স অ্যান্ড পেমেন্ট এই ট্যাবটাতে আসলাম। তো আমরা যে জায়গাটাতে ছিলাম এই যে সামারি লেভেলে, এখানে দেখেন আমরা যদি আসি এই যে সোর্স ট্যাক্স ক্লেম করা হইছে। ফাইনাল পেয়েবলটা যদি দেখি, এখানে দেখেন আমার ৬,৬১৭ টাকা ছিল ট্যাক্স পেয়েবল আর আমার টোটাল পেমেন্ট করা হইছে, মানে অলরেডি এট সোর্সে ট্যাক্স দেয়া আছে
৳১১,৬১৭ যার কারণে ৳৫,০০০ আমার কি আছে রিফান্ডেবল আছে। তাহলে দেখেন আমার কোন ধরনের পেবল নাই। এই যে পেবল থাকলে এখানে থাকতো। যার কারণে পে নাও অপশনটা এখন ভিজিবল হচ্ছে না। এখানে দেখেন আমি যদি ব্যাংক ট্রান্সফার বা রিফান্ড ক্লেম করি সেখানে আমি ক্লিক করতে পারবো। এটা এখনো ইন্টিগ্রেশনটা আন্ডার প্রসেস এ আছে। তো এখন আমরা যদি রিটার্ন সাবমিশন করতে চাই আমরা প্রসিড টু অনলাইন রিটার্ন এখানে ক্লিক করব। সো অনলাইন রিটার্ন আসার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। এখানে এই যে বাংলা এবং ইংরেজি ২ টা অপশন আছে। আপনি চাইলে যে রিটার্নটা আপনি প্রিপারেশন করেছেন সেটা আপনি বাংলায়ও দেখতে পারেন, চাইলে আপনি ইংরেজিতেও দেখতে পারেন। তো এখানে এসে আপনার কাজ যেটা হচ্ছে আপনি যে ডেটাটা ইনপুট করেছেন, যে ইনফরমেশন গুলো দিয়েছেন সবগুলো আসলে চেক করা ঠিকভাবে আসছে কিনা, ইনকামের ডিটেইলসটা ঠিকভাবে আসছে কিনা, অ্যাসেট এবং লায়াবিলিটিস গুলো ঠিকভাবে আসছে কিনা, পুরোটা আইটেম আপনার চেক করা উচিত। আপনি যে টিডিএস এর চালানগুলো দিয়েছেন সেটা ঠিকভাবে আসছে কিনা, অর্থাৎ সবগুলো ইনফরমেশনই আপনার এখানে চেক করা উচিত। তো আপনি চেক করার পরে যদি কোথাও ভুল পান যে ঠিক আছে ইনফরমেশনটা ঠিকভাবে আসে নাই, কোনো কিছু চেঞ্জ করা লাগবে, তাহলে আপনি কিভাবে চেঞ্জ করবেন? আপনাকে ব্যাকে যাইতে হবে। এই যে ব্যাকে এখানে ক্লিক করার পরে আপনাকে আগের পোর্টালে নিয়ে যাবে। আর আপনি যদি সবকিছু ঠিকমতো পান তাহলে এই যে সাবমিট রিটার্ন এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা কনফার্মেশন চাইবে যে আসলে আপনি ফাইনালি রিটার্নটা সাবমিশন করতে চাচ্ছেন কিনা। যদি আপনি ইয়েস এ টিক চিহ্ন দেন আপনার রিটার্নটা সাবমিশন হয়ে যাবে। রিটার্নটা সাবমিশন হওয়ার সাথে, সাথে আপনি এরকম একটা কংগ্রাচুলেশন মেসেজ পাবেন যে আপনার রিটার্নটা সাবমিশন হয়েছে। এখানে আপনার নাম থাকবে এবং আপনার রেফারেন্স নাম্বারটা থাকবে। এই রেফারেন্স নাম্বারটা খুবই ইম্পোর্টেন্ট। ফাইনালি আপনার ট্যাক্স রিটার্নটা সাবমিশন হয়ে গেল। এখন আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে ৩ টা ডকুমেন্টস ডাউনলোড করে রাখা। প্রথমত আপনার ইনকাম ট্যাক্স অ্যাকনলেজমেন্ট আপনাকে ডাউনলোড করে রাখতে হবে, ইনকাম ট্যাক্স সার্টিফিকেটটা ডাউনলোড করে রাখতে হবে এবং ইনকাম ট্যাক্সের রিটার্নটা আপনাকে ডাউনলোড করে রাখতে হবে। তো আপনি কিভাবে সার্টিফিকেট বা ডকুমেন্টস গুলো ডাউনলোড করবেন সেটা বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করেছি। সো আপনি প্রয়োজন মনে করলে ভিডিওটা দেখে নিতে পারেন। সো একজন প্রাইভেট সার্ভিস হোল্ডার কিভাবে তার ট্যাক্স রিটার্নটা সাবমিশন করবে আমরা A to Z বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি আজকের ভিডিওতে। তবে হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা কিভাবে আপনি ট্যাক্স পে করবেন এটা দেখাই নাই, যেহেতু ট্যাক্স পেয়েবল ছিল না। তো আপনি কিভাবে ই-রিটার্ন পোর্টাল থেকে মানে আপনার যদি কোনো ধরনের ট্যাক্স পেয়েবল থাকে, এই পেয়েবলটা আপনি ডিরেক্টলি ব্যাংকের থ্রুতে মানে অনলাইন ইন্টারনেট ব্যাংকিং এ, কার্ডের থ্রুতে বা বিকাশের থ্রুতে কিভাবে আপনি পে করবেন সেটা বিস্তারিত আমি এই ভিডিওতে আলোচনা করেছি। তো আপনি যদি আপনার কোনো ধরনের পেয়েবল থাকে আপনি পে করার আগে এই ভিডিওটা দেখে নিতে পারেন। তাহলে এখান থেকে আপনি একটা ভালো আইডিয়া পাবেন। সো এতটুকু ছিল আমাদের আজকের আলোচনা। ট্যাক্স রিলেটেড ইনফরমেশন বা নলেজের জন্য আপনি এই ফেসবুক গ্রুপটাতে জয়েন করতে পারেন। ফেসবুক গ্রুপের লিংক আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন।